আজকে আমরা সেট থিওরির কিছু এক্সাম্পল করব। এটা এক্সাম্পল পার্ট 2। দেখ, প্রথমে যে অঙ্কটা আছে যেটা বলছে যে গসাগু করতে হবে, অর্থাৎ HCF নির্ণয় করতে হবে। 12, 15 আর 18 এই সেট প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করে করব। প্রথমে গসাগু করতে গেলে কি করতে হয়, উৎপাদকগুলো তার বের করে নিতে হয়। উৎপাদক অর্থাৎ কি, গুণনীয়কগুলো বের করে নিতে পারি আমি তার। তাহলে 12 গুণনীয়কগুলো কী হবে আমার, 1, 2, 3, 4, 6 আর 12। একইভাবে 15 গুণনীয়কগুলো কী হবে, 1, 3, 5 আর 15। আর 18 গুণনীয়কগুলো কী হবে, 18 হবে 1, 2, 3, 6, 9, 18। এইবার দেখো, এই যে গুণনীয়কগুলো করা হলো এইগুলোকে প্রত্যেকটা একটা সেট ধরি। তাহলে এই যে 12 গুণনীয়কগুলো, এটা যদি আমি এ সেট ধরি তাহলে কি হবে, এটা সেট চিহ্ন দিয়ে আমি রিপ্রেজেন্ট করে দিলাম। আর 15টা বি আর 18টা সি। এইবার দেখো, যদি হচ্ছে যে গসাগু করতে হয় তাহলে কি হয়, যে কমন যে সবথেকে বড় যে গুণনীয়ক সেটাই তার সেটাই তার গসাগু হয়। অর্থাৎ এ, বি আর সির মধ্যে কি করব, ইন্টারসেক্ট অঞ্চলটা করব। তাহলে কি হবে, ইন্টারসেক্ট অঞ্চলটা করলে যেটা সবথেকে বড় ইন্টারসেক্টের মধ্যে সেটা। তাহলে এর ইন্টারসেক্টের মধ্যে কী কী আছে, 1 সবার মধ্যে আছে কমন, তাহলে 1। আর কি আছে, 3 আছে, তাহলে 1, 3। তাহলে সবথেকে বড় সংখ্যাটা কত, এর মধ্যে সাধারণ যে গুণনীয়কের তার মধ্যে বড় সংখ্যা কত, 3। তাহলে এর গসাগু হবে কত, গসাগু অর্থাৎ HCF হবে কত, 3। বলছে সেট প্রক্রিয়া প্রয়োগে 15, 25 আর 30-এর লসাগু অর্থাৎ LCM আমাকে নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে আগেই করেছিলাম কি, গসাগুর ক্ষেত্রে গুণনীয়কগুলো আমরা বের করেছিলাম। এইগুলো কি বের করেছিলাম, গুণনীয়ক। আর এইখানে কি করতে হবে, গুণিতকগুলো বের করতে হবে। ঠিক আছে, আর গুণিতকগুলো কি, প্রত্যেকটা এ সেটে ধরে নিই। তাহলে এ সেট সমান সমান ধরো 15 গুণিতক। 15 গুণিতকগুলো কী কী, 15, 30, 45, 60। অর্থাৎ কি, এইখানে কি করছি আমি, 15 ঘরের নামতাগুলো আমি লিখে দিচ্ছি জাস্ট সিম্পলি। 120, 135, এরকম করে চলতে থাকবে, তাই তো, 15। এবার একইভাবে 25, 25-এর কি, 25, 50, 75, তারপরে 100, 125, এরকম করে চলতে থাকবে, তাই তো। আর 125, 150, 125, 150 এরকম করে চলতে থাকে, 150 পর্যন্ত আমি নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো সি সেটটা, সেটা কি 30-এর গুণিতকগুলো, 30, 60, 90, তারপরে 120, 150 এরকম করে চলতে থাকবে। এবার দেখো, যখন আমি লসাগু করব, হ্যাঁ, অর্থাৎ LCM যখন নির্ণয় করব, তখন এদের যে কমন যে অঞ্চলটা, ঠিক আছে, এই যে সেটের যেটা কমন অঞ্চলটা হবে, সেই কমন অঞ্চলের মধ্যে থেকে সবথেকে ছোট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমি নেব। তাহলে এ, বি আর সি সেটের ইন্টারসেক্ট যদি করা হয়, তাহলে কোথা থেকে শুরু হচ্ছে, দেখো এর মধ্যে 150 সবার সাথে কমন আছে, তাহলে কমন সংখ্যা কত, 150। তারপরের সংখ্যাটা কত আসবে, 300। তারপরের সংখ্যাটা 450, এরকম করে আসতে থাকবে। তাহলে এইখানে সবথেকে ছোট সংখ্যাটা কোনটা, 150। তাহলে আমার LCM কত হবে, 150। ঠিক আছে, দেখো লসাগু
ক্ষেত্রে সবসময় যে আমাদের গুণনীয়কটা তার সবথেকে ছোট, মানে কমন গুণনীয়কের মধ্যে সবথেকে ছোট সংখ্যাটা নিতে হয়। আর গসাগুর ক্ষেত্রে সবসময় যে কমন সংখ্যাটা তার সবথেকে বড়টা নিতে হয়। মানে আমরা গুণনীয়ক করছিলাম লসাগুর ক্ষেত্রে, যে লসাগুর ক্ষেত্রে কী করছিলাম, গুণনীয়ক করছিলাম, গুণনীয়কের মধ্যে সবথেকে যে বড়টা সেটা নিয়েছি। আর লসাগুর ক্ষেত্রে গুণিতকের সবথেকে ছোটোটা সেটা নিতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কতে চলে যাই। দেখো নেক্সট অঙ্কটা, এটা তোমাদের হচ্ছে যেই মেনে দিয়েছিল কোনো একটা সালে। ঠিক আছে, অঙ্কটা কি বলছে, আরএসটি একটা প্রাইম নাম্বার, হ্যাঁ, আর যেখানে পি কিউ দুটো হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর পি কিউর এলসিএম কি, আর স্কোয়ার এস টু দি পাওয়ার 4 টি স্কোয়ার যদি হয়, তাহলে আমাকে অর্ডার পেয়ার বের করতে হবে, পির অর্ডার পেয়ার বের করতে হবে। তাহলে দেখো অর্ডার পেয়ার কাকে বলে এটা আমি একটু বলে দিই। হ্যাঁ, যদি দেখো দুটি বস্তু বা দুটি পদ, হ্যাঁ, এ আর যদি বি হয়, ঠিক আছে, একে যদি যুগলবন্দি আকারে যদি লেখা হয়, অর্থাৎ এরকম ব্র্যাকেট দিয়ে এরকম করে যদি লেখা হয়, ঠিক আছে, তাহলে এটা কি প্রথম পদ আর বিটা কি দ্বিতীয় পদ থাকে, তবে এই যে আকারে লেখা এটাকে আমরা কি বলবো, অর্ডার পেয়ার বা হচ্ছে ক্রমিক জোড়, বা ক্রমিক যুগল বলবো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কি বলছে, যে দুটো সংখ্যা পি আর কিউ দুটো পজিটিভ ইন্টিজার, এর হচ্ছে এলসিএম কত, আর স্কোয়ার এস টু দি পাওয়ার 4 টি স্কোয়ার। এবার দেখো আর স্কোয়ার যে হচ্ছে যেটা আর স্কোয়ার যে এটা কি, আটটা কি প্রাইম নাম্বার, তাই তো, আটটা প্রাইম নাম্বার, এর সর্বোচ্চ ভ্যালু কত, 2, অর্থাৎ আটটা কেমনভাবে থাকতে পারে, 0 1 2 এই আকারে থাকতে পারে। এই আকারে কি পি আর কিউর মধ্যে নিশ্চয়ই আছে আটটা, তবে তার এলসিএমটা পেয়েছি। তাহলে যদি কেমন করে থাকতে পারে, 8 টু দি পাওয়ার 0, আর এর সবসময় সর্বোচ্চ পাওয়ার কত হবে, আর স্কোয়ার। যদি এখানে ধরো আর টু দি পাওয়ার 0 আর টু দি পাওয়ার 1 নিতাম, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত হতো এখানটায় 1, তাহলে কত এলসিএমে কত আছে 2, তাহলে কি আর টু দি পাওয়ার 0 আর টু দি পাওয়ার 1 এটা আমি নিতে পারবো না, কারণ সর্বোচ্চ পাওয়ার সবসময় আমাকে 2 রাখতে হবে। তাহলে এটার ঠিক অল্টারনেট আর স্কোয়ার আর টু দি পাওয়ার 0। একইভাবে আর টু দি পাওয়ার 1 আর স্কোয়ার এইরকম আকারে থাকতে হবে, অর্থাৎ কত 1 2 3 4 5 প্রকারে থাকতে হবে। তাহলে কি, যদি স্কোয়ার সর্বোচ্চ পাওয়ার থাকে তাহলে আমি কত প্রকার পেলাম, 5 প্রকার। অর্থাৎ যদি আমি সূত্রটা তৈরি করি, দেখো এখানটা সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে কত প্রকারে থাকতে পারে, 0 1 2 3, অর্থাৎ 3 রকমভাবে থাকতে পারে, তাই তো। আর যদি 3 রকমভাবে থাকে, এটা কটা তোমার হচ্ছে যে সংখ্যা আছে, দুটো, তাহলে দুটো সংখ্যার জন্য থাকবে 3 × 2 6 প্রকারে। কিন্তু তার মধ্যে এই যে দেখো 8 টু দি পাওয়ার 2 8 টু দি পাওয়ার 2 এইটা দুইবার আসছে, কেন, এই একবার নিলাম আর একবার নিলাম, তাহলে দুটো একই জিনিস নেওয়া হয়ে যাচ্ছে, তার জন্য কি করব, একটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে কত 6 - 1 কি হলো 5। তাহলে আমার সূত্রটা কি আসলো, 2 × 2 + 1 - 1, যেখানে কি 2টা কি পাওয়ার। ঠিক আছে, ঠিক, তাহলে আর স্কোয়ারের জন্য কত প্রকার পেলাম, আর স্কোয়ারের জন্য আমি 5 প্রকার পেলাম। এবার দেখো আর এসের পাওয়ার কত আছে 4, তাহলে 4-এর জন্য কি হবে সূত্রটা, দেখো দুটো পি আর কিউ তার জন্য 2, আর এর এসের পাওয়ার কত 4, তাহলে 4 + 1 - 1, তাহলে কত 10 - 1 = 9, তাহলে এস 4-এর জন্য কত প্রকার পাওয়া যাবে, 9 প্রকারে। একইভাবে টির মান হচ্ছে যে 2, টির পাওয়ার হচ্ছে 2, 2-র জন্য কত প্রকারে, এখানে 5 প্রকার পেয়েছি, এখানেও 5 প্রকার পাবো। তাহলে মোট অর্ডার পেয়ার কত হবে, পি কিউর অর্ডার পেয়ার কত হবে, এটা 5, এটা 9, এটা 5, তাহলে কি হয়ে যাচ্ছে, অল্টারনেটিভলি থাকবে এটা, অর্থাৎ কি 5 × 9 × 5, অর্থাৎ 2 to 5 প্রকারে অর্ডার পেয়ার থাকবে। তাহলে নাম্বার অফ অর্ডার পেয়ার কত, 2 to 5। নেক্সট অঙ্কটাও ঠিক একই রকমের অঙ্ক, কিন্তু এখানে একটু আলাদা আছে, যে কি বলছে, পি কিউ আর প্রাইম নাম্বার আর এ বি পজিটিভ ইন্টিজার। এখানে এলসিএম বলছে, এ বির এলসিএম বলে দিয়েছে পি কিউ
কিউ কিউব আর স্কোয়ার, কিন্তু এইচসিএফ বলে দিয়েছে কি পি কিউ। তাহলে আমাকে এখানে এ বির অর্ডার পেয়ার বের করতে হবে। দেখো এ বি দুটো সংখ্যা, তার এইচসিএফ আর এলসিএম যদি বের বলে দিয়েছে, তাহলে কি যদি এ ইন্টু বি অর্থাৎ কি এইচসিএফ ইন্টু এলসিএম, এটা তো আমরা জানি। তাহলে এইচসিএফ আছে কি পি কিউ, আর এলসিএম আছে কত পি কিউ 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 আর স্কোয়ার। এবার দেখো দুটো সংখ্যা এ আর বি, এখানে তোমার এলসিএফ বলে দিয়েছে কত পি কিউ, অর্থাৎ এ বির মধ্যে পি আর কিউ সবসময় থাকবেই থাকবে, মানে পি আর কিউ এই দুটো এর মধ্যে আর বির মধ্যে এটা থাকবেই থাকবে। কিন্তু কি এলসিএম বলে দিয়েছে পি কিউব কিউ কিউব আর কিউব, অর্থাৎ কি এখানে যদি ধরো আমি মনে করি প্রথমে পি থাকলো, এর মধ্যে পি থাকলো, বির মধ্যেও পি থাকছে, কিন্তু এখানে এলসিএম বলছে পি কিউব, অর্থাৎ কি তার সর্বোচ্চ পাওয়ার হবে কি পির সর্বোচ্চ পাওয়ার কত হতে পারে 3। তাহলে যদি আমি পি কত প্রকারে থাকতে পারে, আমার কেমন কেমন আকারে থাকতে পারে, পি পি কিউব পি কিউব পি, এই প্রকারে থাকতে পারে, এই দুই প্রকারে থাকতে পারে, তাই তো। কারণ দেখো এখানে দেখো পি আগে যেমন করেছিলাম 0 1 2 3, যদি 0 আর পি ধরো 2 কি 3, পি ধরো 3, এই প্রকারে থাকবে না। কারণ কি পি 0 মানে কি 1 হয়ে যাচ্ছে, তো তাহলে এইখানে তো একটাতে পি থাকছেই না, ধরো এতে কিংবা বিতে তো পি তো থাকছেই না। তাহলে আমি এখানে কি বলে দিয়েছে, গসাগুটা কত বলেছে পি কিউ, তাহলে পিটা থাকতে হবে, তাহলে এটা হবে না, বুঝতে পারলে তো। তাহলে দেখো আবার যদি এরকম থাকে পি টু দি পাওয়ার 1 আর পি স্কোয়ার, তাহলে তো হচ্ছে না। তাহলে কারণ কি এলসিএম কত পি কিউব বলে দিয়েছে, এখানে কি আছে সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে আমাকে 3 নিতে হবে, আমি তাহলে পাচ্ছি না, তাহলে এরকম আকারে থাকছে না, তাহলে দুই প্রকারে থাকছে। একইভাবে কিউ কত প্রকারে থাকতে পারে, কিউ সর্বোচ্চ পাওয়ার কত 3, আর এখানে কিউ কত আছে একটা আছে, তাহলে একই রকম থাকবে পির মতন কিউ 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 কিউ, তাহলে এটাও দুই প্রকার, তাহলে পিও দুই প্রকার কিউও দুই প্রকার গেল। এবার দেখো আর এর ক্ষেত্রে কি হচ্ছে, আর এর ক্ষেত্রে দেখো এই শেপ আর মানে থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। তাহলে কেমনভাবে থাকবে, যদি একটাতে অন্তত থাকতে হবে, 0 পাওয়ারে থাকতে পারে না, হ্যাঁ একটাতে অন্তত থাকতেই হবে, তাহলে পি আর আর স্কোয়ার, আর একটা কি আর স্কোয়ার আর, তাহলে এটা দুই প্রকারে থাকলো। তাই তো, তাহলে হচ্ছে যে এটা দুই প্রকার, এটা দুই প্রকার, এটা দুই প্রকার, দুই প্রকার, তাহলে মোট কত হলো 2 ইন্টু 2 ইন্টু 2, 8 প্রকারে থাকতে পারবে। দেখো নেক্সট অঙ্কতে কি বলছে, বলছে যে 2 3 1 2 6 0 পরস্পর মৌলিক বা কোপ্রাইম, এটা প্রমাণ করতে হবে সেট প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে দেখো দুটো সংখ্যা কখন পরস্পর মৌলিক হবে, যখন দুটোর মধ্যে সাধারণ উৎপাদক অন ছাড়া পাবো না আমি কোনো সাধারণ উৎপাদক, তখন সেটাকে আমি পরস্পর মৌলিক বলবো। যেমন ধরো 4 আর 9, 4ও মৌলিক নয়, 9ও মৌলিক নয়, কিন্তু এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক কি 1 ছাড়া তো পাবো না আমি কোনো সাধারণ উৎপাদক, তখন কি বলবো 4 9 পরস্পর সাধারণ পরস্পর মৌলিক। ঠিক আছে, তাহলে আমি এই দুটো সংখ্যার সাধারণ উৎপাদক প্রথমে উৎপাদক বের করে নিই। তাহলে 2 3 1 এর উৎপাদকগুলো আমি এ সেটের মধ্যে রাখবো। তাহলে এর উৎপাদকগুলো কি হচ্ছে 3 7 11 21 33 77 আর 2 3 1 আর 1। একইভাবে 2 6 0 এটাকে বি সেটের মধ্যে ধরছি, এর সাধারণ উৎপাদকগুলো কি 2 5 10 13 20 52 130 260 আর 1। তাহলে এ আর বির সাধারণ উৎপাদক মানে কি ইন্টারসেকশন, এ বি ইন্টারসেকশন কত পাচ্ছি 1। তাহলে এর সাধারণ যে উৎপাদক সেটা কি 1, তাহলে 1 ছাড়া যদি দুটো সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক না হয়,
ওয়ান ছাড়া কোনো যদি সাধারণ উৎপাদক না থাকে তাহলে কি বলবো আমি, পরস্পর মৌলিক, অর্থাৎ কি এই দুটো কো প্রাইম সংখ্যা। ঠিক আছে না, নেক্সট অঙ্কতে যাচ্ছে আমি। দুটো হচ্ছে ফাইনাইট সেট, হ্যাঁ, দুটো ফাইনাইট সেটে একটা এম এলিমেন্ট একটা এম এলিমেন্ট আছে, এন এলিমেন্ট আছে, হ্যাঁ। এবার বলছে টোটাল নাম্বার অফ সাবসেট অফ ফার্স্ট সেট ইন 54 মোর দ্যান দ্য টোটাল নাম্বার অফ সাবসেট সেকেন্ড সেট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম এন। দেখো বলছে দুটো সেট আছে, তাতে কি একটাতে এম এলিমেন্ট একটাতে এন এলিমেন্ট আছে। এবার এই দুটো সেটের মধ্যে যদি সাবসেট বের করা হয়, এই দুটো সেটের সাবসেটের যে অন্তরটা সেটা কি 56, তাহলে এম আর এনের ভ্যালুটা কত হবে। দেখো আমি মনে করি এ সেট রয়েছে, তার এ সেটের হচ্ছে যে এম এলিমেন্ট আছে, আর বি সেটে আছে এন এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এ সেটে যদি এম এলিমেন্ট থাকে তাহলে এর সাবসেট কতগুলো পাবো, 2n m। পাওয়ার সেটের যে সূত্র সেই সূত্রের মাধ্যমে আমরা জানি আমরা। ঠিক একইভাবে যদি এন যদি থাকে এর বিতে, তাহলে এর সাবসেট কত, 2n। এবার আমার প্রশ্ন কি বলেছে, এই দুটো সাবসেটের মধ্যে ডিফারেন্স কত, 56, অর্থাৎ কি 2m মাইনাস 2n 56। ঠিক আছে, এবার দেখো আমি কীভাবে সমাধান করছি, এটা এনটা কমন নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে 2m মাইনাস n মাইনাস 1। এবার ঠিক 56কে ঠিক এইরকম ভেঙে লিখব, এইরকম ভেঙে কি 2³ মানে কত, দেখো 2³ 7 8 56, 8 × 7 আকারে লিখলাম, তাহলে 8 × 7 মানে কি বলতে পারি, 2³ মানে 8, আর 2³ মানে কি 8 মাইনাস 1, তাহলে 2³ মাইনাস 1, তাহলে কী হলো 2n ইন্টু 2m মাইনাস n মাইনাস 1 সমান সমান এটা গেল। তাহলে n সমান সমান কী গেল 3, আর m মাইনাস n সমান সমান 3, আর n এর মান 3, তাহলে m সমান সমান কত 6। ঠিক আছে, তাহলে m ও n এর মান পেয়ে গেলাম। তাহলে নেক্সট অঙ্ক বলছে যে পি সেট, সেটা হচ্ছে পি সেটের মান হচ্ছে থিটা। এবার থিটাটা কেমন আকারে আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান √2 কস থিটা আকারে। আর কিউ সেটের এলিমেন্টগুলো কি থিটা, এই থিটাটা কিভাবে আছে, সাইন থিটা প্লাস কস থিটা √2 সাইন থিটা। এবার আমাকে প্রুভ করতে হবে পি আর কিউ পরস্পর সমান। দেখো এটা প্রমাণ করতে গেলে কি হচ্ছে, থিটার যে কন্ডিশান, এই কন্ডিশান আর এই কন্ডিশান যদি আমার সমান হয়, তাহলে আমি বলতে পারি যে থিটার মানগুলো সমান হবে। থিটার মানগুলো সমান হলে বলতে পারি পি কিউ সমান। তাহলে দেখো, তাহলে এইটা আমি সমান কী করে প্রমাণ করব, তাহলে এইখান থেকে আমি ডেরিভেটিভ করা শুরু করব, করে আমি যদি এইখানে আসি, হ্যাঁ, ক্যালকুলেশন করতে করতে এইটা পাই, তাহলে আমি বলতে পারি কি থিটার মানটা সমান হবে। তার থিটার মান সমান হলে কি পি কিউ দুটো সেট সমান। তাহলে অঙ্কটা কেমন হবে, যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান √2 কস থিটা হয়, তাহলে দেখাতে হবে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান √2 সাইন থিটা, এটা আমাকে দেখাতে হবে, তাই তো। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে আমি শুরু করি। দেখো এটা কস থিটা দিয়ে এটাকে পুরোটা ভাগ করে দিলাম, তাহলে সাইন বাই কস মানে কি ট্যান থিটা, আর কস বাই কস মানে 1 সমান সমান √2, তাহলে ট্যান থিটা সমান সমান √2 প্লাস 1। এবার এখান থেকে আমি ট্যানের উল্টো কি হয় কট থিটা সমান সমান কি 1/√2 প্লাস 1। এবার এটাকে করণীয় নিরসন করব, তাহলে √2 মাইনাস 1 √2 প্লাস 1 √2 মাইনাস 1, তাহলে এই দেখো এইটা নিচের কত হয়ে যাবে 1, তাহলে এটা কি √2 মাইনাস 1, অর্থাৎ কি কট থিটা মানে কি বলতে পারি কস থিটা বাই সাইন থিটা √2 মাইনাস 1, তাহলে কি হবে কস থিটা সমান সমান √2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ কি কস থিটা প্লাস সাইন থিটা √2 সাইন থিটা।
তাহলে দেখো এইখান থেকে আমি শুরু করে এইটা আমি পেয়ে গেলাম, তাহলে এই থিটাটা আর এই থিটাটা সমান, অর্থাৎ কি পি কিউ আমি সমান বলতে পারি, তাই তো? তাহলে পি কিউ সমান বলতে পারি, যেহেতু কি থিটা এর মানগুলি একই হবে, একই হবে। দেখো এই অঙ্কটা তোমাদের ক্লাস 10-এও হয়তো ছিল, এই অঙ্কটাই ছিল। অঙ্কটা এরকম করেছিল, যদি সাইন থিটা মাইনাস কস থিটা রুট টু কস থিটা হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা রুট টু সাইন থিটা, এটা প্রমাণ করতে দেবে। তোমরা অনেকে হয়তো এটা আগে করে থাকবে এরকম করে, কিংবা এইখানে যে ট্যান থিটার মানটা বেরিয়ে গেল এইখান থেকে তোমার, আর এই যে সমকোণী ত্রিভুজ করে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, এরকম করে অতিভুজটা বের করে নিলে, অতিভুজটা বের করে এখানে মানগুলো বসালে দেখা যাচ্ছে এইটা চলে আসতো। ঠিক আছে, এরকম করেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো নেক্সট অঙ্কতে যাচ্ছি। নেক্সট অঙ্ক কী বলছে, বীজগাণিতিক সূত্রের সাহায্যে আমাকে প্রমাণ করতে হবে। যে প্রথম প্রমাণটা কি আছে, এ ইন্টারসেক্ট বি মাইনাস সি সমান সমান এ মাইনাস সি ইন্টারসেক্ট বি মাইনাস সি। দেখো তাহলে আমি প্রথম এলএইচএস নিচ্ছি, লেফট হ্যান্ড সাইডে কি এ ইন্টারসেক্ট বি মাইনাস সি, এইটা দিয়ে আমি কি লিখতে পারি, এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে দেখো এ ইন্টারসেক্ট বি সি কমপ্লিমেন্ট ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট, এটা লেখা যেতেই পারে। এবার এই যে সবই ইন্টারসেক্ট দিয়ে রয়েছে, তাহলে ইন্টারসেক্টটা পরস্পর ইন্টারচেঞ্জ করে দেবো, এ ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট বি ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট অর্থাৎ কি এ মাইনাস সি ইন্টারসেক্ট এটা বি মাইনাস সি, তাহলে এটা কি হলো আর এই শেষ। ঠিক আছে, তারপরে নেক্সট অঙ্কটা করব। নেক্সট অঙ্কটা এটা কি বলছে, এটা এ ইউনিয়ন বি মাইনাস সি সমান সমান এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। দেখো এইখানে এলএইচএস ধরি, এলএইচএসটা ধরে নিয়ে করব এ ইউনিয়ন বি মাইনাস সি, এটা একইভাবে লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট। এইবার দেখো এখানে ডিস্ট্রিবিউশন ল লাগাবো, তাহলে কি এ ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট, এ সি কমপ্লিমেন্ট কি মানে কি এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি, অর্থাৎ কী হলো আর এইচ এস, তাহলে দুটো পরস্পর সমান। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট অঙ্কতে যাবো আমি। নেক্সট অঙ্কটা দেখো বলছে, সাপোজ A1 A2 A3 টু A13, এইগুলো কি বলছে 30টা সেট আছে, এই 30টা সেটে কি 5টা এলিমেন্ট আছে। এই 30টা সেটে কত 5টা করে এলিমেন্ট আছে। আবার B1 B2 B3 এই করতে করতে N, হ্যাঁ এটা কি Nখানা সেট আছে, এতে কটা করে এলিমেন্ট আছে, 3টে করে এলিমেন্ট আছে। এবার যদি এই এ সেটের সব কটার ইউনিয়ন আর বি সেটের সব কটা ইউনিয়ন যদি সমান হয়, সমান সমান যদি এস হয়, এস মানে আর একটা সেট হয়, হ্যাঁ তাহলে এসে কি বলছে, এসে এক্স্যাক্টলি বিলং টু 10 অফ এ, মানে এস সেটের মধ্যে 10খানা এর এলিমেন্ট, হ্যাঁ আর এক্স্যাক্টলি 9 অফ বি, মানে 9টা বির এলিমেন্ট আছে। এবার আমার কি বলেছে, এন এর ভ্যালুটা আমার ফাইন্ড করতে, এন এর মানটা কত হবে। ঠিক আছে, দেখো যদি এ সেটগুলো যদি ইউনিয়ন নিই, হ্যাঁ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A13 যদি নেওয়া হয়, তাহলে দেখো কটা এলিমেন্ট থাকছে এ সেটে, কটা এলিমেন্ট থাকছে 5টা এলিমেন্ট থাকছে, তাই তো? আর কটা সেট আছে 30টা সেট, তাহলে 5 × 30, কিন্তু এস মানে এইটা সমান সমান কী হচ্ছে, এস সেটে কি বলছে, এর 10টা এলিমেন্ট থাকে এক্স্যাক্টলি, তাহলে এত বাই 10, তাহলে হচ্ছে কত 15। ঠিক আছে,
ঠিক একইভাবে আমি যদি বি সেটের ক্ষেত্রে যদি নিই, তাহলে B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 Bn, তাহলে এটাতে কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট আছে। আর কটা সেট? n খানা সেট। আর এখানে কটা এলিমেন্ট থাকবে? 9টা এলিমেন্ট। কারণ এটা তো এস এর মধ্যে, এটা সমান সমান তো এস, মানে এইটা সমান সমান এইটা সমান সমান কী বলছে? এস। তাহলে এস এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? বির 9টা এলিমেন্ট, তাহলে 9। তাহলে কী হতে? n/3। এবার দেখো এই এস তো সমান, তাহলে আমি কি বলতে পারি? n/3 সমান সমান 15, তাহলে n সমান সমান 45। ঠিক আছে, এন এর মান পেয়ে গেলাম। দেখো এই অঙ্কটা কোনো একটা সালে তোমার জেই মেনে দিয়েছিল, আর এই অঙ্কটা তোমাদের সৌরেন্দ্রের বইয়ের একদম শেষে অঙ্কটা আছে। ঠিক আছে, অঙ্কটা, এই অঙ্কটা আর তোমার এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই 3টে অঙ্ক খুব কম জায়গায় করে দেওয়া থাকে তোমাদের, যারা যেসব টিচারের কাছে পড়ো টড়ো। আমি খুব একটা দেখিনি, মানে এটা করে দেওয়া থাকে না অঙ্ক, এই 3টে অঙ্ক খুব কম করে দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো, আর ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর সবার মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। আর কোনো অসুবিধা হলে কমেন্টসে জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।